স্বাগত দেশ বাণিজ্যে। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। ভারতে রপ্তানি হলেও দেশের বাজারে মিলছে না ইলিশ। ব্যাংকগুলো বাঁচাতে মার্জারের বিকল্প নেই বলছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বন্দর নগরীর যানজট নিরসনে চালু হচ্ছে মনোরেল। এমন সব খবর নিয়ে আমাদের আজকের দেশ বাণিজ্যের আয়োজন, দেখার আমন্ত্রণ। কাঁচামাল আমদানি জটিলতায় শাখা শিল্প এখন বিপাকে। শাখা তৈরির মূল উপাদান শঙ্খ শ্রীলঙ্কায় উৎপাদন হলেও তা দেশের বাজারে ঢুকছে ভারত হয়ে। আমদানি জটিলতা আর বাড়তি শুল্ক শঙ্খের তৈরির শাখার দামও বেশি। এমন বাস্তবতায় সস্তা বিকল্পের দিকে ঝুঁকছেন ক্রেতারা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। সংসারের সুখ, স্বামীর মঙ্গল আর অশুভ শক্তির নাশ, এমন ভাবনা থেকে বিবাহিত সনাতন ধর্মাবলম্বী নারীরা হাতে পড়ে থাকে শাখা, যা মূলত তৈরি হয় শঙ্খ থেকে। শাখার এ কাঁচামাল পাওয়া যায় সুদূর শ্রীলঙ্কায়। হিন্দু অধ্যুষিত দেশ হওয়ায় শ্রীলঙ্কায় উৎপাদিত এ কাঁচামালের সবচেয়ে বেশি চাহিদা ভারতে। ফলে শাখা উৎপাদনে কাঁচামাল সংকটে পড়ে বাংলাদেশ। সমুদ্রের দিকে আসে যেগুলি স্পোর্ট আলাদা জায়গায়, আর যেগুলি স্পোর্ট না এগুলি দেখা গেলো কাটা করে দেখা গেলো ওইগুলিতে শাখা তৈরি হয়। ইন্ডিয়াতে মানে কম বেশি প্রোডাক্ট সবই আসতেছে, প্লাস্টিক শাখা আসতেছে, ভালো শাখাও আসতেছে। পুরান ঢাকার শাখারি বাজার ঐতিহ্যবাহী শাখা শঙ্খ বিক্রির কেন্দ্র। পূজার সময় এখানে থাকে উপচে পড়া ভিড়। ক্রেতারা বলছেন বিবাহিত নারীদের শাখা পরার ঐতিহ্য বহু পুরনো। স্বামীর দীর্ঘ ইয়ার জন্য আয়ের জন্য শাখাটা পরি আমরা, আর এটা আমাদের ধর্মের একটা রীতি। স্বামীকে সম্মান করেই বেসিক্যালি আমরা শাখা সিঁদুরটা ইউজ করে থাকি। শঙ্খ কেটে শাখা বানানোর পাশাপাশি প্লাস্টিকের শাখাও পাওয়া যায়। এখনকার মা বোনেরা ওই প্লাস্টিকের থেকে শঙ্খ দিয়ে তৈরি শাখাটাকেই বেশি প্রেফার করে। গত বছর যে দামটা ছিল তার তুলনায় বছর একটু দাম বেশি, তারপরও সব মিলে আর কি কেনা হয়। শাখারি বাজারে শাখার দাম শুরু হয় ৩০০ টাকা থেকে। তবে ভালো মান আর স্বর্ণখচিত বিশেষ ডিজাইনের ক্ষেত্রে একজোড়া শাখার দাম লাখ টাকার কাছেও পৌঁছায়। বিক্রেতারা বলছেন নানা জটিলতায় দিন দিন বাড়ছে শাখার দাম। যেগুলো অরিজিনাল মহিলারা পরে এরা মনে করেন 500 থেকে শুরু করে 1000, 2500, 3000 একটা ডিজাইন উপর ডিপেন্ড করে। শাখার কেনার সামর্থ্যটা ভারসাম্যতার অভাবে এই জিনিসগুলো চলছে। এমন বাস্তবতায় অনেকেই পরিবর্তন করছেন পেশা। ফলে একসময়ের রমরমা শাখারি পট্টির শাখা এখন হারাতে বসেছে। শাখারিরা ক্ষুদ্র ও কুটির শিল্পের অংশ হলেও বিসিকের মতো প্রতিষ্ঠানগুলো থেকে পাচ্ছেন না পর্যাপ্ত সহায়তা। অনেক কারিগরি তাদের প্রতিষ্ঠানে নিবন্ধিত নন, যার ফলে ঋণ বা অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি করা হলেও দেশের বাজারে মিলছে না পর্যাপ্ত ইলিশ। এতে বাড়তি দামে কিনতে হচ্ছে বাঙালির উৎসবের অন্যতম অনুষঙ্গ। বর্তমানে বাজারে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন রপ্তানির অনুমতি না থাকায় অবৈধভাবে পাচার হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ। রিয়াজ সেজানের প্রতিবেদন। পূজা কিংবা অন্য যে কোনো উৎসবে ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় ইলিশ যেন নতুন মাত্রা যুক্ত করে। তাই তো শারদীয় উৎসব উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে চাহিদা থাকে বাংলাদেশের পদ্মার ইলিশের। এবারও সরকার 12 লাখ কেজি ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। ভারতে রপ্তানি হলেও আকাল দেশের বাজারে। ভরা মৌসুমে বাজারে নেই ইলিশের যথেষ্ট সরবরাহ, আর দামও আকাশ ছোঁয়া। কি বলবো, অনেক বললাম, 1800 বলছি, 1600 বলছি, 1700 বলছি, তারপরে ওরা দেয় না। এখন আমরা কি করবো, আমরা নিতে হইব। ওই কারণে লাস্ট 2000 বলছি, উনি দিচ্ছি। ইলিশ আমাদের জাতীয় একটা মাছ, এটা আমাদের খাওয়ার সবারই অধিকার আছে, কিন্তু দাম এমনটাই বেশি যে চাইলেও অনেকেই কিনতে পারতেছে না। বিক্রেতারা বলছেন নদী থেকে যে পরিমাণ ইলিশ উঠছে দেশের অভ্যন্তরে সেই অনুপাতে সরবরাহ নেই, আর দাম আরোতেই বেশি। নদীতে মাছ কম, এই হিসাবে কিছু মাছ ইন্ডিয়া যাইতেছে, এই হিসাবে মাছের দামটা একটু বেশি। গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম একটু বেশি, কেন মাছ নদীতে একটু কম, এলো একটু দাম একটু বেশি। বিশ্লেষকরা বলছেন এমনিতেই প্রাকৃতিক কারণে বাংলাদেশে ইলিশের উৎপাদন কমেছে। তার মধ্যে দেশে ইলিশ রপ্তানি বন্ধ থাকায় ভারতে চোরাচালানের মাধ্যমে এই ইলিশ রপ্তানি হচ্ছে ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে। ফলে দেশের বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। যেহেতু বাংলাদেশে সরাসরি এক্সপোর্টের সুযোগ নাই, এই জন্য হচ্ছে আমাদের ফার্মাররা বা আমাদের কমিউনিটিরা ডিপ্রাইভ হচ্ছে। বাট ইলিশ কিন্তু ঠিকই আপনার হচ্ছে দাম বেশি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। যদি বাংলাদেশ গভর্নমেন্টকে ওপেন করে দেয়, যেহেতু আমাদের চোরাই পথে এক্সপোর্ট হচ্ছেই, যদি গভর্নমেন্ট ওপেন করে তাহলে একটা হিউজ সম্ভাবনা আছে এটাতে ফরেন আর্নিংস আসার জন্য।
চোরাচালান ঠেকাতে একদিকে যেমন রপ্তানি খুলে দিতে হবে, তেমনি দেশের অভ্যন্তরে যেন পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকে সেটিও নিশ্চিত করার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। এবার দেশ বাণিজ্যের বিশ্লেষণ। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে বাঁচিয়ে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে মার্জারের বাইরে কোনো বিকল্প পথ নেই। ব্যাংক মার্জার ইস্যুতে দেশ টিভির সঙ্গে একান্ত আলাপে একথা জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই সিদ্ধান্তে জনগণকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। হাজার হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েও বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না ইসলামী ধারার কয়েকটি ব্যাংককে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সবকটি সূচকি যাচ্ছে নিচের দিকে। তারল্য সহায়তার পর ঘুরে দাঁড়াতে পেরেছে মাত্র ইসলামী ব্যাংক। তাই বাধ্য হয়েই 5টি দুর্বল ব্যাংককে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশ টিভির সাথে একান্ত আলাপে এমন কথাই জানালেন খোদ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। মার্জারটা আমাদের জন্য একটা অত্যাবশ্যকীয় হয়ে গেছে। এদেরকে আমরা প্রায় 22,000 কোটি টাকার উপর লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, তারল্য সহায়তা। মূল লক্ষ্য ছিল যে ডিপোজিটরদেরকে দিয়ে যদি এটা ঘুরে দাঁড়াতে পারে। আমরা দেখেছি যে এটা তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তাদের অল ইন্ডিকেটরস নেগেটিভের দিকেই যাচ্ছে। বললেন, আমানতকারী এবং আমদানিকারকদের স্বার্থে একীভূতকরণের সিদ্ধান্তে রাজি না থাকা এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংককেও দিনের পর দিন দেয়া হচ্ছে তারল্য সহায়তা। এসআইবিএল এবং এক্সিম এই দুটো তো, এসআইবিএলকেও আমরা 160 কোটি টাকা দিলাম ওই একই কারণে, এক্সপোর্টারদেরকে রক্ষা করার জন্য। এটা 2 দিন দশেক আগের কথা। তাদের বলার মতো কিছু নাই, দেখানোর মতো কিছু নাই যে তারা জনগণের টাকা ফেরত দিতে পারবে। আইনি জটিলতা এড়াতে ব্যাংক রেজুলেশন আইন ধারা একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বললেন, বিচারকী প্রক্রিয়াতে জিতবে সরকার। অবশ্যই মানুষের অধিকার আছে টু চ্যালেঞ্জ ইট টু দ্য কোর্ট, সেটা তো তারা করতেই পারে। আমরা তো আমাদের জনগণের স্বার্থে সরকারকে তো তার কাজ করতেই হবে। কাজে আমরা মনে করি যে বিচারিক প্রক্রিয়াতে সরকারই জিতবে, সরকারের সিদ্ধান্ত প্রিভেল করবে এবং জনগণ সরকারের সাথে থাকবে। মার্জার পরবর্তী ব্যাংক গঠনের একদিন পরই আমানতকারীরা ব্যাংক থেকে তুলতে পারবে 2 লাখ টাকা। টাকা উত্তোলনের সীমা বাড়বে ধীরে ধীরে। পরের দিনই নিতে পারবেন 2 লাখ টাকা পর্যন্ত সবাই, এবং বাকি টাকাও দেওয়া হবে, সুদ সহ দেওয়া হবে। কতখানি সুদ হবে সেটা হয়তো একটু নির্ণয় করতে হবে লায়াবিলিটি বুঝে, কিন্তু সেটাও দেওয়া হবে। আসল তো থাকবেই, আম থাকবে, ছালাও কিছুটা থাকবে। মার্জার প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ জানিয়ে তিনি বললেন, মার্জার পরবর্তীতে কোনো ভোগান্তিতে পড়বে না গ্রাহক। জনগণের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো, স্টে উইথ আস, স্টে উইথ দ্য স্ট্রংগেস্ট, এবং সরকার এটাকে গ্যারান্টি দিচ্ছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। অবশেষে সমস্যাগ্রস্ত 5 ব্যাংককে একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা বা মডেল তৈরি করতে না পারলে আবারও বিপর্যয় নেমে আসতে পারে ব্যাংক খাতে। একীভূত করার পর কেমন হতে পারে ব্যাংকটির মডেল, সেই বিষয়ে ধারণা দিলেন মার্জারের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। বিস্তারিত প্রতিবেদনে। বিগত সরকারের আমলে একীভূতকরণের তালিকায় থাকা 5 ব্যাংকের সেবা থেকে বঞ্চিত ছিল অন্তত 300 উপজেলার গ্রাহক। তবে এখন সে ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ এসেছে বলে জানালেন সিনিয়র এ ব্যাংকার। যে এলাকাগুলোতে আলো কম পড়েছে, অন্ধকার রয়ে গেছে, যে এলাকায় সেবা পৌঁছানো হয়নি, সেই ধরনের জায়গাগুলোতে এই ব্যাংকের মেধাবী তরুণদেরকে ওখানে ডেপ্লয় করা হবে। ওইখানে মেধাবী ম্যানেজার দেওয়া হবে, মেধাবী ম্যানেজার অপারেশনস দেওয়া হবে, মেধাবী কর্মীদেরকে দেওয়া হবে, এবং তারা ওয়েল মোটিভেটেড হবে। বললেন, প্রতিটি এলাকার ডিপোজিট বিনিয়োগ করতে হবে ওই এলাকার মানুষের মাঝেই, গণমুখী করতে হবে ব্যাংকিং ব্যবস্থাকে। বাংলাদেশের টোটাল ডিপোজিটের মোর দেন অ্যারাউন্ড 80%, 80% ডিপোজিট গিয়ে কনসেন্ট্রেটেড হচ্ছে এই চট্টগ্রাম এবং ঢাকার 4টা বিশেষ এলাকায়। এই ব্যাংকটার মডেল হবে, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে বারবার বলা হচ্ছে, সেটা হলো যেই এলাকা থেকে ডিপোজিট নেওয়া হবে ওই ডিপোজিটটা ওই এলাকার মানুষদের মধ্যে বিনিয়োগ করা হবে। মার্জার পরবর্তী ব্যাংকিং ব্যবস্থাকে এসএমই মডেলে বাস্তবায়নের পরামর্শ দিলেন তিনি। আমরা প্রতিটি জায়গাকে, প্রতিটি স্টোন আমরা উল্টে দেখব, সেখানে কি সম্ভাবনা আছে। সম্ভাবনা দেখে ওই এলাকার মানুষদেরকে
আপনার উদ্যোক্তা ভালো উদ্যোক্তা হিসাবে আমরা তাদেরকে তৈরি করব। এই উদ্যোক্তা উন্নয়ন হবে এই ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। বলেন ব্যাংকটি শক্তিশালী শরিয়া ভিত্তিক হবে, এটাকে শুধু মুখের কথায় নয়, ইসলামী বন্টনমূলক ব্যবস্থায় সার্বজনীন কল্যাণ যাতে বৃদ্ধি পায় সে লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া সাদাকা ফান্ড মডেলও মাথায় রাখার পরামর্শ দিলেন তিনি। শুধুমাত্র পদ্ধতিটা ইসলামী হলে চলবে না, উদ্দেশ্য ইসলামী অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, বন্টনমূলক সুবিচার, অর্থাৎ সম্পদ কিছু সংখ্যক মানুষের মধ্যে আবর্তিত না হয়ে সর্বসাধারণ সার্বজনীন কল্যাণ যাতে বৃদ্ধি পায় এই ধরনের একটা ব্যাংকিং গড়ে তোলা হবে। সংকটকে সম্ভাবনায় পরিণত করতে শুরুর দিন থেকেই নিশ্চিত করতে হবে একটি গুড গভর্নেন্স। এখানে একটা গুড গভর্নেন্স শুরুর দিন থেকে এনশিওর করতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন প্রেক্ষাপটে ব্যাংক একীভূত করার নজির আছে দেশে। ব্যাংক খাতে মার্জারের ইতিহাস নিয়ে মাকদুরা বিতির রিপোর্ট। যখন দুটি বা তার বেশি ব্যাংক একসঙ্গে মিলে আরেকটি নতুন ব্যাংক করা হয়, সেটি মূলত ব্যাংক একীভূতকরণ বা ব্যাংক মার্জার। সাধারণত দুর্বল ব্যাংকগুলোকে একে অন্যের সঙ্গে একীভূত করা হয়। কখনো কখনো সবল দুই ব্যাংক আরও শক্তিশালী হতে একে অন্যের সঙ্গেও মার্জার হওয়ার নজির রয়েছে। স্বাধীনতার পর পাকিস্তান আমলের পরিচালিত ব্যাংকগুলোকে করা হয় জাতীয়করণ। এ সময় একীভূত করে মোট ৬টি বাণিজ্যিক ব্যাংক তৈরি করা হয়। পরবর্তীতে এই ৬টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পূবালী, উত্তরা ও রূপালী তৈরি করে বেসরকারি খাতে ফিরিয়ে দেওয়া হয়। ২০১০ সালে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে তৈরি হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাংকিং খাতের এই একীভূতকরণ শুধুমাত্র দেশীয় ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ ছিল এমনটা নয়। অতীতে দেশে পরিচালিত অনেক বিদেশি ব্যাংকও একীভূত হওয়ার ঘটনা ঘটেছে। ২০০৩ সালের শুরুর দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিনলেজ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে একীভূত হয়। পরবর্তীতে ২০০৫ সালের শেষে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে একীভূত হয়। বর্তমান সময়ে ব্যাংক একীভূতকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ব্যাংক একীভূতকরণে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করতে গ্লোবাল প্র্যাকটিস বাড়ানো জরুরি। সবচেয়ে পরামর্শ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করছে এই কাজগুলোকে তাদের সুচারুভাবে সম্পাদন করতে হবে। আমি বলেছি যে গ্লোবাল যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আমরা কোনো কিছু শিখতে পারি কিনা সেটা দেখতে হবে। অনেক সময় গ্লোবাল এক্সপিরিয়েন্স থাকে, এইটা সবগুলো যে আমরা আমাদের দেশে কাজ করবে সেটা না, কাজে আমাদেরকে হয়তো খানিকটা কাস্টমাইজ বা অ্যাডাপ্ট করতে হতে পারে। বাংলাদেশের ব্যাংক একীভূতকরণের ইতিহাস মূলত দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং ব্যাংকিং খাতের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার প্রতিফলন। ব্যাংকিং খাতের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতেও এমন একীভূতকরণ প্রক্রিয়া চলমান থাকবে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ব্যাংক একীভূত করার বিষয়টি এখন বাস্তবায়ন পর্যায়ে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নাম, অফিসের ঠিকানা, এমনকি মূলধনের পরিমাণও। কিন্তু প্রশ্ন থেকে যায়, আস্থার তলানিতে থাকা ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরবে তো? কতটা সফল হতে পারে এই পদক্ষেপ, এমন বিষয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি মাহফুজ কবির, একীভূত যেই ব্যাংকগুলো হতে যাচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, সেটার মূলধন নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা সরকার দিবে। বিষয়টি কিভাবে বিশ্লেষণ করবেন? এতে সংকট কাটবে নাকি মানে কোন পর্যায়ে যাবে আসলে এই বিষয়টা? না, এই মুহূর্তে তো আসলে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিচ্ছে এবং এই যে ধারাবাহিকভাবে যে তারল্য সহায়তা দিচ্ছে এটার কারণে কিন্তু ব্যাংকগুলো পড়ে যায়নি এবং এর মধ্যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে ব্যাংকগুলো থাকবে কি থাকবে না এমন একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছিল। যেহেতু তারল্য সহায়তা দেওয়া হচ্ছে, সেটার কারণে যেটা হচ্ছে যে ওই ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকগুলো খুব বেশি যে ঘুরে দাঁড়াতে পারছে এরকম নয়, কিন্তু তাদের দায় বেড়ে যাচ্ছে। এই দায়টাকেও তাদেরকে শোধ করতে হবে। সুতরাং এই যে এখন মার্জারের কারণে যেটা হবে যে আসলে এই যে সরকার দিচ্ছে অর্থ, সেই অর্থটা তাদের জন্য এটা ভালো একটা ভিত্তি তৈরি করতে সহায়তা করবে। আমি মনে করি যে এটা ভালো উদ্যোগ এবং ৫০,০০০ কোটি টাকা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা নিশ্চয়ই তাদের এই পুরো ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট সেগুলো করেই করা হয়েছে। তা আমি মনে করি যে এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা একটু এক্সপেরিমেন্ট করে দেখা উচিত যে কী অবস্থা দাঁড়ায়।
এবং একই সঙ্গে যেটা মানে একবারে অর্থটা দিয়েই মানে জিনিসটা শেষ হয়ে গেলো বিষয়টা এরকম না, যে কন্টিনিউয়াস মনিটরিং যেরকম দরকার, একদম প্রশাসক নিয়োগ যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার এটা তো চলছেই, চলমান যেন না থাকে, খুব দ্রুত বাস্তবায়ন করাটা এখন সবচেয়ে বেশি জরুরি। যে মার্জার হওয়ার একদিন পরেই গ্রাহক কমপক্ষে 2 লাখ টাকা করে তুলতে পারবে এক একজন গ্রাহক, এইটা আসলে কতটা সম্ভব? এতে মানে একটু এখানে তো অনেকেই টাকা তোলার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু এখন যদি একদিন পরেই 2 লাখ টাকা করে টাকা তোলার জন্য গ্রাহক যে ভিড় করে ব্যাংকে, সেক্ষেত্রে আসলে সামাল দেওয়ার বিষয়টা কেমন হবে? আপনার কাছে কি মনে হচ্ছে? না, এখানে একটা চাপ পড়বে, এটা নিশ্চিত। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক গ্রাহক যারা আসলে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যাদের এফডিআর রয়েছে, তারা কিন্তু এই যে অনিশ্চিত একটা সময়ের মধ্যে পার করেছেন, তাদের এফডিআর ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু তারা যেহেতু তুলতে পারছেন না। আমি মনে করি যে এখন একটা ইনিশিয়ালি চাপ তৈরি হবে, তবে এখানে একটা ইনস্ট্রাকশন দিতে হবে বাংলাদেশ ব্যাংককে, যে মানে সবাই গিয়ে যেন একদিনেই এটা ভিড় না করেন। যে কোনো ভালো ব্যাংকে পড়ে যাবে যদি এরকম সবাই গিয়ে প্রথম দিনেই ভিড় করে। আমি মনে করি যে একটা শিডিউল তৈরি করে দিয়ে এটাকে যদি অপারেট করা যায়, তাহলে আমি মনে করি যে কোনো সমস্যা তৈরি হবে না। এবং সবচেয়ে ভালো হয় যদি ওই অ্যাকাউন্ট ধরে ধরে যে এবং একটা যদি টাইমলাইন করে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে তারা যাবেন, গিয়ে যদি তাদের প্রয়োজন থাকে তাহলে সেটা করবেন। এবং একই সঙ্গে গ্রাহক যদি ব্যাংকগুলোতে আগে থেকেই তাদের শিডিউলটা দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হয়, এবং তখন আর পুরো বিষয়টাকে একটা শৃঙ্খলার মধ্যে থেকে এটা অপারেট করা যাবে এবং কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে না। আমাদের মনে রাখতে হবে যে এই যে কোনো ব্যাংকে কিন্তু একটা শৃঙ্খলার উপরে নির্ভর করে, এবং এই মানে গ্রাহক গিয়ে যদি একবারে মানে সবাই মিলে গিয়ে যদি ব্যাংকের উপরে চাপ দেন তাহলে কিন্তু হবে না। সুতরাং এইভাবে করে একটা সুনির্দিষ্ট যে গাইডলাইন বা নীতিমালা যদি তৈরি করে দেওয়া হয়, আমার মনে হয় না যে খুব বেশি বড় কোনো সমস্যা হবে এখানে। আমরা যেটা দেখতে পাই যে মানে এই মার্জার প্রসেসিংটা আসলে অনেকটা সময় সাপেক্ষ। 2 বছর বলছে বাংলাদেশ ব্যাংক, আসলেও 2 বছরের মধ্যে হবে কিনা এটাও একটা প্রশ্ন। বা একজন গ্রাহক যার টাকা ওইখানে পড়ে আছে, সে কতটা সময় আসলে অপেক্ষা করবে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, অপেক্ষা কিন্তু এখন করছে। মানে এই যে সমস্যা তৈরি হয়ে গেছে যে এই ইসলামী ধারা এবং যে দুর্বল ব্যাংকগুলোতে, তো এগুলো নিয়ে কিন্তু অনেকের এফডিআর ম্যাচিউর হয়ে গেছে, অনেক ব্যবসায়ী তাদের আসলে অ্যাকাউন্ট রয়েছে ওইখানে, ব্যবসা ঠিক মতো করতে পারছে না, লেনদেনগুলো হচ্ছে না এখন, কিন্তু তাতে কিন্তু তারা মনোবলটা হারাননি, এটা সবচেয়ে বড় বিষয়। এখন একটু সময় লাগবে, কিন্তু কোনো ব্যাংক যেন দেউলিয়া না হয়ে যায়। মানে অন্য দেশে যেটা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন উন্নত দেশে দেখা গেছে যে আসলে অনেক ব্যাংকের দেউলিয়া ঘোষণা করা হয়েছে, বাংলাদেশে তো সেটা হয়নি। এবং এখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সার্বিকভাবে সহযোগিতা করছে তাদেরকে, নীতি সহায়তা এবং তারল্য সহায়তা সেটা দিয়ে। এখন এইটা সবচেয়ে ভালো দিক। আমি মনে করি যে যেহেতু এই একটু সময় লাগবে, সময় লাগলেও আসলে এটা সফলভাবে সম্পন্ন করা উচিত। সেটা 2 বছর না হলে 3 বছর যদি লাগে, কিন্তু তারপরেও যেন কোনো প্রশ্ন না থাকে কারোর মধ্যে, এবং আমরা তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো ভুল নীতি গ্রহণ না করি। যুক্ত হবার জন্য জি অসংখ্য ধন্যবাদ। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত দেশ বাণিজ্যে। বন্দর নগরীর যানজট নিরসনে দেশের প্রথম মনোরেল চালু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ইতিমধ্যে শুরু হয়েছে মাঠ জরিপ। এবার চট্টগ্রামে ছুটবে মনোরেল, বদলে যাবে নগরীর চিরচেনা যানজটের চিত্র। আজিজা হক পায়েলের রিপোর্ট। সাধারণত সমান্তরাল 2টি লাইনে চলে রেল, কিন্তু মনোরেল হচ্ছে যেটি একটি মাত্র লাইনে চলবে। বিমের সাহায্যে উপরে বা নিচে উভয়ভাবে চালানো সম্ভব। বন্দরনগরী চট্টগ্রামের চিরচেনা যানজট কমাতে এমনই মনোরেল তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 54.5 কিলোমিটার দীর্ঘ আধুনিক এই মনোরেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 25,000 কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করবে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। গত জুনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও 2 বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী মনোরেল প্রকল্পের আওতায় 3টি সম্ভাব্য রুট বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত 26.5 কিলোমিটার, সিটি গেট থেকে মৈজারটেক এবং অক্সিজেন থেকে বহদ্দারহাট পর্যন্ত রুট। যাত্রী ওঠানামায় নির্মিত হবে 32টি আধুনিক স্টেশন। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী ধারণ ক্ষমতা তুলনামূলক কম হলেও মনোরেল দ্রুত নির্মাণযোগ্য এবং যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। যানজট মুক্ত হবে, মানুষের সময় ঘন্টা বাঁচবে, মানুষ অতি দ্রুত তার গন্তব্যে পৌঁছতে পারবে এবং মানুষ আরামদায়ক ভ্রমণ
উপভোগ করবে। আমরা আশা করছি যে এটা চট্টগ্রাম যেহেতু একটা বাণিজ্যিক রাজধানী, এটার কানেক্টিভিটির জন্য ভেরি ইম্পর্টেন্ট মনোরেল। তো আমরা মনে করি এটা যদি হয় তাহলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট নিরসন ও আধুনিক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলে মনে করছেন নগরবিদরা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। এখন দেখে নিচ্ছি আন্তর্জাতিক বাজারে গম, তুলা এবং স্বর্ণের আজকের বাজার দর। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে আজ প্রতি বেল তুলা বিক্রি হচ্ছে 65.84 দাম কিছুটা কমেছে, 0.25 সেন্টস দাম কমেছে। এরপরেই আমরা দেখে নিচ্ছি স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে কিন্তু আজও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, ধারাবাহিকভাবেই আসলে স্বর্ণের দাম বাড়ছে। আজ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,874.55। দাম গত দিনের তুলনায় বেড়েছে $8.81। এদিকে দেশের বাজারে নতুন করে দাম বাড়েনি, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,95,383 টাকায়। এরপর আমরা দেখে নিচ্ছি গমের আজকের আন্তর্জাতিক বাজার দর। গমের বাজার দর আজকে প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $510 এবং দাম কিছুটা কমেছে, $1.50 দাম কমেছে, গমের দাম কমেছে। এই ছিল আজকের দেশ বাণিজ্যের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।